ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক। চীনা ঋণের সুদ হার কমানোর বিষয়ে আলোচনা, বাংলাদেশকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ, সদরঘাটে যাত্রীদের ভিড়, পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি, ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টায় কর্তৃপক্ষ। ছুটি শুরু হলেও রাজধানীতে এখনও চলছে ঈদ কেনাকাটা। শপিং মলের তুলনায় ফুটপাতেই বেশি ভিড়, চাঁদ রাত পর্যন্ত ক্রেতা পাওয়ার আশা বিক্রেতাদের। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন তোলার সুবিধার্থে আজও খোলা রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক। লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এবং ঈদ ও বাজেট সামনে রেখে রেকর্ড সংখ্যক গাড়ি আমদানি। 3 মাসে শুধু চট্টগ্রামেই খালাস প্রায় 4000, 748 কোটি রাজস্ব আদায়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বাংলাদেশে চীনা বিনিয়োগ ও উৎপাদনকারী কারখানা স্থাপনের কার্যক্রম এগিয়ে নিতে উৎসাহ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে বাংলাদেশে চীনা ঋণের সুদ হার কমানো ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আলোচ্য বিষয়গুলো এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, চীনা প্রেসিডেন্ট তার 2 দফায় বাংলাদেশ সফরে আম ও কাঁঠালের স্বাদ নিয়ে অভিজ্ঞতার কথা বিনিময় করেন। পরে বাংলাদেশ চীনে এই 2 ফল রপ্তানির বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। পরে তিনি চীনের ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন। ভৌগোলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, send things to Bangladesh. And suddenly you have a new economic zone. Bangladesh, Nepal, Bhutan. Then you look at India. All the 7 states of India in the east, called 7 sisters, they are landlocked too. So on the north and the east, what we got, landlocked countries, 7 sisters, Nepal, Bhutan. So if you have to do business of the world, you have to go to Bangladesh. So Bangladesh is your path, not only for Bangladesh itself, but for 3 other major regions. ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আলামিন তুষার, এবং উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রার খবর জানাতে টাঙ্গাইলে আছেন কাদির তালুকদার। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ট্রেনই কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশন থেকে খুব একটা দেরি করে যেতে দেখিনি। আমার পাশে এই মুহূর্তে যে ট্রেনটি আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্রেনটির কথা যদি বলি, চলন্তিকা এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি আসলে কিছুক্ষণ পরেই 11:15-তে আসলে সিলেটের দিকে চলে যাবে। এবং আমরা দেখেছি দর্শক যে সকাল থেকে যেমন আসলে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়নি, তেমনি আসলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও কিন্তু বেশ তৎপর। আমরা দেখেছি যে সকাল থেকেই যারা আসলে যাত্রী সাধারণ যারা আসছেন তাদেরকে কিন্তু 3 স্তরের চেকিংয়ের পরে তাদের কাছে আজকের নির্ধারিত তারিখের টিকিট রয়েছে কিনা সেই সব কিছু চেক করে তার পরবর্তীতেই কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। যার কারণে আসলে এবার প্ল্যাটফর্মের ভেতরে কিন্তু খুব একটা ওই রকম আসলে অন্যান্য সময় যেমনটা দেখা যায় তেমন ভিড় কিন্তু নেই। তবে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা যেমন যাতায়াত করছেন, সিটধারী যারা যাত্রী রয়েছেন অগ্রিম টিকিট কিনে নিয়েছেন। যদিও যে কোনো ট্রেন ছাড়ার আগে 2 ঘন্টা আগে থেকে কিন্তু স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয় 25%। সেই 25% স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরাও কিন্তু আসছেন এবং ভেতরে প্রবেশ করছেন। আমরা দেখছি যে আসলে তবে সকালের দিকে আমরা কিছু কিছু ট্রেনে, বিশেষ করে কমিউটার ট্রেনগুলোর ছাদে কিন্তু যাত্রীদেরকে
ভ্রমণ করার জন্য যে উৎসুক যাত্রীরা আসলে অনেকে উঠেছিলেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তেমন তাদেরকে যারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু নামিয়ে দিয়েছেন, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে শুধু যে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে তাই নয়, পরবর্তীতে যেন অন্য ট্রেনগুলোতে না হয় সেজন্য পুলিশের যে তৎপরতা সেটা বেড়েছে। এবং আমরা দেখেছি যে রেলের অনেকেই কিন্তু ছাদে অবস্থান করছেন যতক্ষণ পর্যন্ত ট্রেনটা থাকছে, কারণ যেন কেউ আসলে ছাদে উঠতে না পারে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা চলে যাব টাঙ্গাইলে কাদের তালুকদারের কাছে, তিনি জানাবেন সড়কের খবর। আনুষ্ঠানিক ছুটি ঘোষণার পর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মানুষ উত্তরবঙ্গগামী যাত্রীদের ঢল নেমেছে। ঈদ উপলক্ষে এই যে উত্তরবঙ্গগামী মানুষজন যারা রয়েছেন তারা প্রতি বছরই ভোগান্তির শিকার হয়, তবে এই বছর আসলে এখন পর্যন্ত কোনো রকম ভোগান্তি আমরা দেখতে পাইনি। তবে সকালের দিকে যানবাহনের পরিমাণ কিছুটা কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু যানবাহনের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে কোথাও কোনো প্রকার যানজট বা সড়ক দুর্ঘটনার খবর আমরা পাইনি। তবে আপনি জানেন যে গাজীপুরের চন্দ্রা থেকে এলাঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করে আসছে। প্রায় কয়েক বছর যাবতই এই ধারাবাহিকতা দেখেছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে সুফল সেই সুফল ভোগ করতে পারছে, কিন্তু এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটি এখন পর্যন্ত 4 লেন প্রকল্পর দ্বিতীয় ফেজের কাজ চলমান রয়েছে, যেই কারণে স্বাভাবিক গতিতে এলাঙ্গা পর্যন্ত যানবাহনগুলো চলাচল করতে পারলেও এই এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই এলাকাটুকু স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। একদিকে রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে, কাজ চলছে, অন্যদিকে মহাসড়কে যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে, ফলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। পাশাপাশি এই যে যানজট, এই 4 লেনের যে গাড়িগুলো গিয়ে 1 লেনে গিয়ে থামছে, সেই কারণে আসলে ওখান থেকে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা যে কথা বলেছি চালক এবং যাত্রীদের সাথে, তারা বলেছে যে প্রতি বছরই যমুনা সেতুর যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় কখনো সড়ক দুর্ঘটনা তৈরি হয়, কখনো কখনো গাড়ির চাপে ওই টোল প্লাজা বিভিন্ন সময় বন্ধ রাখা হয়, যেই কারণে ওখানে একটি টেল তৈরি হয়, ওই টেলের থেকেও যানজট তৈরি হয়। এই সুনির্দিষ্ট 2টি জায়গা থেকে যানজটের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 13 কিলোমিটার রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে বলে আমরা জেনেছি। তবে আমরা কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, কথা বলেছি জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের যে যাত্রী রয়েছেন তাদের যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে তাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। প্রায় 750 থেকে 800 পুলিশ মোতায়েন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রার খবর। টাঙ্গাইল থেকে সহকর্মী কাদির তালুকদার এবং এর আগে কমলাপুর রেল স্টেশন থেকে আলামিন তুষার জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর। সকাল সকাল রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে ভিড় বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের। সে খবর জানাতে নিউ মার্কেটের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরেফিন। ঈদের ছুটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং রাজধানীবাসী কিন্তু ঘরমুখ মানুষজন যারা পরিবার পরিজন নিয়ে দেশে গিয়ে ঈদ করবেন তারা কিন্তু ইতিমধ্যেই রাজধানী ছেড়ে চলে যাওয়া শুরু করেছেন। কিন্তু যারা পরিবার পরিজন নিয়ে ঢাকায় ঈদ করবেন এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু ঢাকায় ঈদ করতে তারা কিন্তু শেষ সময়ের এই ঈদের বেচা বিক্রিতে তারা অংশ নিয়েছেন। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে গতকাল পবিত্র লাইলাতুল কদরের রাত ছিল, মানুষজন ধর্মপ্রাণ মুসল্লিজন সারা রাত ধরে নামাজ পড়েছেন, যে কারণে সকাল থেকে আসলে মানুষজন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নিউ মার্কেট এলাকাটিতে মানুষজন বাড়তে শুরু করেছে। এবং শেষ সময়ে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই শেষের দিকে এসে তাদের প্রয়োজনীয় কেনাকাটা আসলে তারা শেষ করে ফেলেছেন। এই মুহূর্তে তারা স্টিচ কাপড়, অর্থাৎ যে ধরনের কাপড়গুলো কিনলে আসলে টেইলার্স কিংবা দর্জির দিকে দৌড়ঝাঁপ করতে হয় না, রেডিমেড কাপড়গুলোই তারা এই মুহূর্তে কিনছেন, কারণ এই ধরনের কাপড়গুলো আসলে ঈদের সময় বাসায় গিয়ে গিফট করে ফেলা যায়, যে কারণেই আসলে এই মুহূর্তে এই ধরনের কাপড়গুলোর দিকে তাদের ঝোঁক। এছাড়া আমাদের ব্যবসায়ীরা বলছেন যে গতবারের তুলনায় এবার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। রমজানের শুরু থেকেই মানুষজন এবার কেনাকাটা শুরু করেছেন, দিনের বেলাতেই বেশিরভাগ কেনাকাটা করেছেন, যে কারণে সন্ধ্যার পরে আসলে বেচা বিক্রি তেমন একটা হয়নি। যদিও ঈদের এই শেষ কয়েকদিন তারা বলছেন যে এই শেষের দিকে এসে তারা কিছুটা ক্রেতা পাচ্ছেন সন্ধ্যার পরে, এবং
তারা বলছেন যে ইতিমধ্যেই তারা ঈদ কেন্দ্রিক যে বেচা বিক্রি সেটি তারা শেষ করে ফেলেছেন এবং শেষের দিকে এসে যে কয়েকদিন বেচা বিক্রি হয় সেটি আসলে তাদের লাভের পাল্লাই ভারী করবে বলেই আমাদেরকে জানিয়েছেন। তো ঈদ কেনাকাটা নিয়ে রাজধানী থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম নিউ মার্কেটে। রাজধানী রমজানের শেষ শুক্রবারে বাজারে বেড়েছে ক্রেতার ভিড়। ঈদ উপলক্ষে বাজার সদায়ে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। সে খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। রমজান মাসের শেষ শুক্রবার আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে কিন্তু অন্যান্য দিনের তুলনায় ভিড় কিছুটা বেশি চোখে পড়ছে। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির বাজারে। এখানে সকাল থেকে বাজার ঘুরে আমরা যে দেখেছি যে বাজারে স্বাভাবিক রয়েছে সবজির দাম, ক্রেতারা বাজার করে বেশ স্বস্তি প্রকাশ করেছে। তবুও কয়েকজনের অভিযোগ গেল সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে শসা আর বেগুনের দাম। গেল সপ্তাহে শসা 60 টাকা করে কেজি বিক্রি হলো, বর্তমানে সেটি 20 টাকা বেশিতে তা বিক্রি হচ্ছে 80 টাকায়। বেগুন গেল সপ্তাহে 80 থেকে 100 টাকায় বিক্রি হলেও বর্তমানে সেটা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। তবে লেবুর দাম কমেছে, বর্তমানে লেবুর ডজন কিন্তু বিক্রি হচ্ছে সাইজ ভেদে, ডজন বিক্রি হচ্ছে সাইজ ভেদে 60 থেকে 180 টাকায়। তবে বেড়েছে মুরগির মাংসের দাম, ব্রয়লারের দাম কিন্তু আগে গেল সপ্তাহে ছিল 210 টাকা কেজি। ব্রয়লার মুরগির মাংস কিন্তু এ সপ্তাহে বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে। পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা কেজি, আর দেশি মুরগি কিন্তু বিক্রি হচ্ছে 680 টাকা কেজিতে। কিন্তু সেই তুলনায় দ্রব্যমূল্যের বাজার কিন্তু বেশ স্থিতিশীল। দ্রব্যমূল্যের গেল সপ্তাহেও যে দামে বিক্রি হয়েছে দ্রব্যমূল্য, এ সপ্তাহেও কিন্তু একই দামে দ্রব্যমূল্য বিক্রি, একই দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি হচ্ছে। এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সর্বশেষ খবরাখবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। ঈদের পাশাপাশি বাজেট সামনে রেখে রেকর্ড সংখ্যক গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু চট্টগ্রাম বন্দরেই গত 3 মাসে 3854টি গাড়ি খালাস হয়েছে। আমদানি করা গাড়ি থেকে 748 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চট্টগ্রাম বন্দরে গত 3 মাসে ভিড়েছে গাড়ি বহনকারী এ ধরনের 7টি বিশেষ জাহাজ, আর খালাস করা হয়েছে 3854টি গাড়ি। এতে আমাদের রেভিনিউ পরিমাণটাও প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহুতল শেডের পাশাপাশি অন্যান্য শেডগুলো এখন আমদানি করা গাড়িতে পরিপূর্ণ। এর মধ্যে 1430টি গাড়ি হলো সদ্য আমদানি করা, আর বাকি 300টি গাড়ি নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছে। টোটাল এখন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমাদের প্রায় 1400 ইউনিটের মতো গাড়ি আছে, এবং অকশন ডিক্লার্ড গাড়ি আছে হচ্ছে প্রায় 300-র মতো। এদিকে আমদানি করা গাড়ি থেকে 748 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ব্যবসায়ীরা গাড়ি নিয়ে আসে, আমাদের তো এটা ছাড়করণ করতে তো কোনো বাধা নাই। তবে ব্যবসায়ীদের দাবি আসন্ন বাজেটে গাড়ির শুল্ক হার আরও বাড়ানো হতে পারে, তাই বাড়তি লাভের আশায় এখন বাড়ানো হয়েছে গাড়ি আমদানি। গাড়ি এনে রাখলাম, পরে বিক্রি করব, সেটা স্বাভাবিক প্রবণতা, এখানে কিন্তু জোচ্চুরির কোনো বিষয় নেই। ঈদের আগে অন্তত 700 গাড়ি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। ঈদকে সামনে রেখে যেমন রেকর্ড পরিমাণ গাড়ি আমদানি হয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে গাড়ি খালাস এবং ডেলিভারি প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরের কাশশেড থেকে কমল দে, সময় সংবাদ। ঈদের ছুটির মধ্যেই বিশেষ নির্দেশনায় আজ খোলা রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক। এই মুহূর্তে ব্যাংকিং কার্যক্রমের খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ কাজল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের আগে টানা ছুটি, যে ঈদের আগে পরে সব মিলে এই ছুটির মধ্যে ব্যাংকিং কার্যক্রম এবং লেনদেনকে স্বাভাবিক রাখার জন্য ঈদের আগে 28 এবং 29 দুদিনব্যাপী কিন্তু যে ব্যাংক সীমিত পরিসরে চলছে, তারই আজকে একটু খবর জানাবো আপনার। আছি রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকে। মূলত 4টি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত যে 4টি ব্যাংক, এই 4টি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের সীমিত পরিসর, যেখানে পোশাক শ্রমিক সহ অন্যান্য শিল্প কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, সেই জন্য কিন্তু এই ব্যাংকগুলো সীমিত পরিসরে চলছে। বলা চলে
পর্যায়ে প্রথম পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ছিল যে স্বল্প পরিসরে গার্মেন্টস সহ অন্যান্য খাতের যে শিল্প পরিষদ তাদের সেই সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে বাণিজ্যিক ব্যাংকের। পরবর্তীতে এমপিওভুক্ত স্কুলের শিক্ষকদের বেতন ভাতা কিন্তু আটকে ছিল দীর্ঘদিন, সেটি পরিশোধের জন্য আবারও কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার হয়, রাষ্ট্র 4 ব্যাংকের সমস্ত শাখাগুলো খোলা থাকবে, অর্থাৎ শুধু মহারণী নয় এবং বিভাগীয় পর্যায়ে নয়, একদম রুট লেভেল পর্যন্ত যে শাখাগুলো রয়েছে রাষ্ট্রত 4 ব্যাংকের, সোনালী, জনতা, অগ্রণী, এই ব্যাংকগুলো কিন্তু 4টি ব্যাংকের সব শাখা কিন্তু খোলা রয়েছে তাদের বেতন ভাতা পরিশোধের জন্য। এবং সকাল থেকে আমরা দেখেছি যে মতিঝিল শাখায় কিন্তু সব ধরনের গ্রাহক কিন্তু এসেছেন, স্কুল শিক্ষককে পেয়েছি, তারা এসে তাদের বেতন উঠিয়ে নিয়ে গেছেন এবং সাধারণ গ্রাহক যারা টিটি থেকে শুরু করে বিভিন্ন চেক ক্লিয়ারেন্স করছেন সেগুলোও কিন্তু তারা বিভিন্ন ব্যাংকের তারাও কিন্তু আসছেন। এবং রেমিটেন্স যারা পাঠিয়েছেন বিদেশ থেকে তাদের সংশ্লিষ্ট আত্মীয় স্বজন কিন্তু তারা আসছেন, গ্রাহকরা তাদের রেমিটেন্স উঠিয়ে তারা নিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে লেনদেন চলবে দুপুর 12টা পর্যন্ত এবং আগামীকাল চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন। তো আমার কাছে এই ছিল মতিঝিল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মতিঝিলে। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা চলায় ঈদের আমেজ ছুঁতে পারছে না চাঁদপুরের জেলেপল্লীর বাসিন্দাদের, কারণ আয়ের পথ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন তারা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। বৃদ্ধা সকিনা খাতুন বিয়ের পর থেকেই জেলেপল্লীর বাসিন্দা। অভয়াশ্রমে টানা 2 মাসের নিষেধাজ্ঞার কারণে পরিবারের সবাই এখন বেকার। চাঁদপুর সদরে মেঘনাপাড়ের শাকুয়া গ্রামের জেলেপল্লীর প্রতিটি ঘরে একই অবস্থা, তাই ঈদুল ফিতরের আমেজ নেই তাদের মধ্যে। আর ঈদ হয়েছে দূরে, আমি কাজ করতে গেছে যদি আল্লাহ মিলে তো ঈদ করতে পারবো আর নাহলে করতে পারবো। পুরান কাগজ যা আছে তা নিয়ে ভিন্ডা নামাজ পড়ুম আর কি। এমন পরিস্থিতিতে জেলে পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন জেলা প্রশাসক। যারা একেবারেই প্রান্তিক তাদের পাশে যেন আমাদের বিত্তবানরা একটু দাঁড়ায়। সরকারি তালিকাভুক্ত 40,005 জন জেলেকে নিষেধাজ্ঞাকালীন 40 কেজি হারে খাদ্য প্রণোদনা চাল দেওয়া হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। একক মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এলো চলতি মাসে। প্রথম 26 দিনেই এসেছে $294.50 লাখ। প্রবাসীরা বলছেন, হুন্ডির দৌরাত্ম্য কমার পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিরাপদে ও সহজে অর্থ পাঠানোর সুযোগে বাড়ছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম 26 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $294.50 লাখ, যা একক মাসের হিসাবে এখন পর্যন্ত দেশের ইতিহাসের সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রত্যাশা এ মাসে প্রথমবারের মতো $300 কোটি ছাড়াবে প্রবাসী আয়ের হিসাব। এই মার্চ মাসে $3 বিলিয়ন উপর হয়তো রেমিটেন্স আসবে। গড় হিসাবে চলতি মাস শেষে প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় $350 কোটি বেশি। এর আগে একক মাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গেল ডিসেম্বরে $263.88 লাখ। আর ফেব্রুয়ারি পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম 8 মাসে গড়ে $231.11 লাখ করে প্রবাসী আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, ব্যাংকের পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্বজনদের কাছে অর্থ পাঠানো সহজ হয় বেড়েছে প্রবাসী আয়ের প্রবাহ। টাকা পাঠাইছি আমার ফ্যামিলি টাকা পাই। আগের মতো এখন আর সেই ব্যাংক দেউলিয়া হয়ে যাবার ভয় নাই, তাই নিশ্চিন্তে সবাই রেমিটেন্স দেশে পাঠাতে পারি। ট্যাপটপ সেন্টারের মাধ্যমে খুব সহজে অল্প সময়ের ভিতরে টাকা পাঠাতে পারছি। আমরা জানে খবর পাচ্ছি দেশে এবার মানুষ বেশি টাকা পাঠাচ্ছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। হুন্ডির দৌরাত্ম্য কমায় উৎসবের আগে প্রবাসী আয়ের পালে এমন হাওয়া লেগেছে বলে মনে করে প্রবাসী আয় পাঠানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো। প্রচুর রেমিটেন্স গিয়েছে এই বছর ঈদ উপলক্ষে এবং আমাদের কিন্তু নতুন হাজার ইউজার তৈরি হয়েছে। বলতেই পারি যে প্রবাসীরা কিন্তু এক ধরনের প্রাণ খুলে এবার দেশে রেমিটেন্স পাঠিয়েছেন। প্রথমবারের মতো কোনো অর্থবছরের প্রথম 9 মাসের মধ্যে 8 মাসেই $200 কোটি বেশি করে প্রবাসী আয় দেশে আসার রেকর্ডও হলো এবার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে তুষ পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দিন বদলের স্বপ্ন দেখছেন হাজারো মানুষ। জেলার দামিহা গ্রামে গড়ে উঠেছে শতাধিক হ্যাচারি। প্রতিদিন বিক্রি হচ্ছে 60 থেকে 70 লাখ টাকার হাঁসের বাচ্চা। কিশোরগঞ্জে হাওর অধ্যুষিত তাড়াইল উপজেলার দামিহা গ্রামে গড়ে উঠেছে শতাধিক হ্যাচারি। হাওরের বিভিন্ন এলাকা থেকে হাঁসের ডিম সংগ্রহ করে এখানেই তুষ পদ্ধতিতে হারিকেনের আলোয় ফোটানো হচ্ছে বাচ্চা। ডিমগুলা উঠলা করে এই ঝুড়ির ভিতরে রাখা হয় এবং পাশের ঝুড়ির ভিতরে একটা হারিকেন রেখা, ওইটা দিয়ে ওটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। প্রত্যেক মাস
1 থেকে 1.5 লক্ষ বাচ্চা পুরানো হয়। 5 শতাধিক খামারি সহ অন্তত 5,000 মানুষের কর্মসংস্থান এখানে। বিভিন্ন জায়গা থেকে লয়া ওইটা আবার আমরা ফেসারি দেই, আর বাকি যেটা লোকাল আয়া এটা আমরা টাকা সেল দিই। ঠিক সহযোগিতা বা কোনো কিছু সরকার আমাদের এগুলোর প্রতি কোনো নজর দিচ্ছে না। সম্ভাবনাময় এই ব্যবসার প্রসারে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। ভ্যাকসিনেশন থেকে শুরু করে অন্যান্য যে টেকনোলজিগুলো এগুলি আমরা সর্বদাই দিয়ে থাকি। শীতের 4 মাস বাদে বছরের বাকি 8 মাসে প্রায় 6 কোটি বাচ্চা ফোটানো হয়, যার আর্থিক মূল্য কম বেশি 200 কোটি টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিশ্ববাজারে বেড়েই চলছে স্বর্ণের দাম। কমতির দিকে থাকা রূপা, কপার ও প্লাটিনামের দামেও লেগেছে ঊর্ধ্বমুখী হাওয়া। এক মাসে বিশ্ববাজারে 6.3% বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। শুক্রবার সকালে প্রতি ট্রয় আউন্স বিক্রি হয়েছে $3074। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, গেল এক মাসে 8.28% দাম বেড়েছে রূপার। বর্তমানে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে $34.36। প্লাটিনামের দামও বেড়েছে কিছুটা। এক মাসে 2.43% দাম বেড়ে প্রতি ট্রয় আউন্স এই ধাতু বিক্রি হচ্ছে $987। সবচেয়ে বেশি এক মাসে প্রায় 10% দাম বেড়ে প্রতি পাউন্ড কপার বিক্রি হচ্ছে $5.08। ফরহাদুর রহমান, সময় সংবাদ। ঈদ যত ঘনিয়ে আসছে, কেনাকাটা ততই জমে উঠছে কুয়েতের বিভিন্ন শপিং মলে। পরিবার থেকে দূরে থাকা প্রবাসীরা পছন্দের পোশাক কিনতে ঘুরছেন বিভিন্ন মার্কেটে। ঈদকে সামনে রেখে কুয়েতের শপিং মলগুলোতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকিনা। বাংলাদেশের তৈরি পোশাকের ব্যাপক চাহিদা এখানে। কুয়েত সিটির প্রাণকেন্দ্র মুরগাবে অবস্থিত কেনাকাটার কেন্দ্রস্থল হিসাবে পরিচিত সুক মিছিলা, সুক আল ওয়াতানিয়া, সুক ইরানি সহ বেশ কয়েকটি বড় শপিং মল রয়েছে। মার্কেটের ভেতরে বাইরে ছোট বড় সব ধরনের দোকানের বেশিরভাগের মালিক যেমন বাংলাদেশি, তেমন ক্রেতারাও বাংলাদেশি। গত বছর মতো চাপ নাই, চাপ একটু কম, ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এর আগে আমি নিয়েছি এখান থেকে। পাঞ্জাবি একটু বেশি চলতেছে, পাঞ্জাবি নিলাম, এখন শার্ট পছন্দ করব, শার্ট নিব। পরিবার পরিজন থেকে দূরে থাকা অসংখ্য প্রবাসীর স্বপ্ন কোনো একদিন ঈদে দেশে পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে মিলিত হবে, উপভোগ করবে ঈদের আমেজ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক। চীনা ঋণের সুদ হার কমানোর বিষয়ে আলোচনা। বাংলাদেশকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান। ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। সদরঘাটে যাত্রীদের ভিড়। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টায় কর্তৃপক্ষ। এবং ছুটি শুরু হলেও রাজধানীতে এখনও চলছে ঈদ কেনাকাটা। শপিং মলের তুলনায় ফুটপাতেই বেশি ভিড়। চাঁদরাত পর্যন্ত ক্রেতা পাওয়ার আশা বিক্রেতাদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।